পশ্চিমবাংলায় বাংলা মদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হবে তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা আর মন্ত্রীদের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতা চলছে। বাদ গেল না ব্রাত্য বসু। ভেবেছিলাম শিক্ষিত মানুষ, শিক্ষামন্ত্রী, হয়তো তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না, কিন্তু তিনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেললেন শুধুমাত্র এই কথাটাই বলে যে মহাপ্রভুর উত্তরাধিকারী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি একবার শুধু শুনেন। রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা যদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। কোথায় নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মহাপ্রভুর উত্তরাধিকারী, কারণ মহাপ্রভু নাকি সবাইকে নিয়ে রাজনীতি করার কথা বলতেন, সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সবাইকে নিয়ে রাজনীতি করে, সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মহাপ্রভুর উত্তরাধিকারী। কোন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনীদের গীতা পাঠে অংশগ্রহণ না করলেও প্রত্যেক বছর নিয়ম করে সময় করে রেড রোডে নামাজ পড়তে উপস্থিত হয়ে যান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। কোন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন আপনারা সবাইকে নিয়ে চলেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক নিয়ত শুধুমাত্র চোরেদের ছাড়া আর কাউকে নিয়ে চলেন না, যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তার পরিবার নিয়ে চলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রশাসনিক বৈঠকে শুধুমাত্র তার নিজের দলের এমপি আর এমএলএদের আমন্ত্রণ ছাড়া বিরোধী কোনো দলের এমপি আর এমএলএদের আমন্ত্রণ করে না সেই প্রশাসনিক বৈঠকে তার নিজস্ব এলাকার সুবিধা অসুবিধা তুলে ধরবার জন্য, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন সবাইকে নিয়ে চলেন। আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপরে রেখে মনীষীদের অপমান করেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের জায়গাগুলো টিকিয়ে রাখার জন্য। কারণ আপনারা খুব ভালো করে জানেন যে যদি মনীষীদের উপরে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বসান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়ে হয়তো আপনাদেরকে একাধিক মন্ত্রিত্ব দেবে, যেখান থেকে আপনারা লুটে পুটে খেতে পারবেন। তাই প্রত্যেকটা মুহূর্তে আপনারা মনীষীদের অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উপরে বসান। কিছুদিন আগে আপনাদের তৃণমূল কংগ্রেসের আরেক নেতা ডাক্তার নির্মল মাঝি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো এক পা এগিয়ে মা শারদার সাথে তুলনা করে দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন একবার শুধু শুনে। মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই, কালীঘাট মন্দিরে ওই হরিশ চ্যাটার্জিতে ওই খাল পেরিয়ে যায়, দিদি এখানে থাকেন, সেই রাস্তাটা ধরে যায়, এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব, এবং আমি ত্যাগ তিতিক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি শুনলেন কি বলেছেন? তিনি বলছেন যে মা শারদা নাকি মৃত্যুর কিছুদিন আগে স্বামী বিবেকানন্দের কিছু অনুরাগীদের বলেছিলেন তিনি নাকি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের থেকে কালীঘাটে যেতেন। সেই সময় নাকি তিনি ঠিক করে নিয়েছিলেন যে পরবর্তী জন্মে তিনি যখন মনুষ্য রূপে জন্মগ্রহণ করবেন, ত্যাগের প্রতীক হিসেবে জন্মগ্রহণ করবেন, ঠিক সেই সময় নাকি তিনি কালীঘাটে গিয়ে এরকম জায়গায় জন্মগ্রহণ করবেন, এবং সেটা নাকি তৃতীয়া নক্ষত্র হিসাবে নাকি আজকের দিনের মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন কি যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভগিনী নিবেদিতা, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মা দুর্গা। এই সেই ডাক্তার নির্মল মাঝি যিনি কুকুরের ডায়ালিসিস করিয়েছিলেন, মানুষের ডায়ালিসিস করতে পারেনি কিন্তু কুকুরের ডায়ালিসিস করিয়েছিলেন। এই সেই নির্মল মাঝি যিনি তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের ছেলে মেয়েদের ভালো জায়গায় চাকরি করে দিয়েছিলেন। এই সেই নির্মল মাঝি যিনি তোহা সিদ্দিকির মতো রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখেছিলেন, যেখানে ওপেন মঞ্চে দাঁড়িয়ে তোহা সিদ্দিকির পাশে বসে বলেছিলেন যে এই সেই ব্যক্তি তোহা সিদ্দিকি যার মধ্যে তিনি নাকি রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে পান। এই সেই ডাক্তার নির্মল মাঝি। তার আগে বলেছিলেন বাগদার তৃণমূলের বিধায়ক, তিনি মা ভগিনী নিবেদিতার সাথে তুলনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলেছিলেন একবার শুনে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন পশ্চিমবাংলা, যে কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য করছেন,
এ ভারতবর্ষের ইতিহাসে এমন মানুষ আর দ্বিতীয়টি পাবেন না। আমরা ভগ্নী নিবেদিতাকে দেখিনি, আমরা শুনেছি তার কাজ। আমরা ভগ্নী নিবেদিতাকে আমরা শুনেছি যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এমন একজন নেত্রী এই বাংলার মানুষের জন্য কাজ করছেন, যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনলেন, ইনি বলেছিলেন ভগিনী নিবেদিতা যেভাবে নাকি ত্যাগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও নাকি তার সারাটা জীবন পশ্চিমবঙ্গের মানুষের জন্য ত্যাগ করে গেছেন। তাই নাকি ভগিনী নিবেদিতা নাকি আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়। কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগের কথা বলছেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র তার পরিবারকে উজাড় করে দিয়েছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার 2011 সালের আগে একটা লজেন্স কিনে দেওয়ার ক্ষমতা ছিল না, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার 12 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ একজন সামাজিক কর্মী, সোশ্যাল ওয়ার্কার হয়েও শুধুমাত্র অ্যাকাউন্টে ক্যাশ 5 কোটি টাকা থাকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ত্যাগের প্রতীক বলছেন। কোন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ত্যাগের প্রতীক বলছেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন যোগ্য প্রার্থীদের যোগ্যতা থাকার পরেও, পরীক্ষায় পাশ করার পরেও তাদের চাকরিগুলোকে এজেন্ট লাগিয়ে বিক্রি করে দিয়েছে অযোগ্য প্রার্থীদের কাছে শুধুমাত্র পয়সার বিনিময়ে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ত্যাগের প্রতীক বলেন। লজ্জা আপনাদের করে না? 25শে ডিসেম্বর গেল, ঠিক সেই সময় দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের মুখ থেকে নাকি বেরিয়ে গেছেন যে এখনকার দিনে নাকি, আজকের দিনে বড়দিনে সান্টা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছে একবার শুনে নিন। নিউ ইয়র্কের মধ্যে যেখানে বেশিরভাগই খ্রিস্ট ধর্মের মানুষ থাকে, সেখানে এই আনন্দ হয় না যে আনন্দটা আমাদের কলকাতায় হয়। যখন খুব ছোট ছিলাম, এই সান্টা ক্লজ আমরা যখন খুব ছোট ছিলাম তখন শুয়ে থাকতাম, ঘুম আসছে না, সান্টা ক্লজ আসবে। সকালে দেখতাম যে হয় খেলনা দিয়ে গেছে কিংবা চকলেট দিয়ে গেছে, হয়তো বাবা মাই দিয়ে দিত, বলতো সান্টা ক্লজ দিয়েছে। তখন আমরা ভাবতাম সান্টা ক্লজটা কি, সান্টা ক্লজ কি সত্যি আসে? এখন আমি উপলব্ধি করছি, হ্যাঁ, সান্টা ক্লজ সত্যি আসে, এবং শুধু ক্রিসমাসের সময় আসে না, সান্টা ক্লজ সারা বছর আসে। যে ছোট মেয়েগুলোকে তখন বলে যে আর পড়াশোনা করার টাকা নেই, বিয়ে দিয়ে দেব, তখন সেই সান্টা ক্লজ এসে তাকে কন্যাশ্রী কার্ড দিয়ে বলে তোমাকে এখনো পড়তে হবে, জীবনে এগিয়ে যেতে হবে। সেই সান্টা ক্লজ বলছে যে সান্টা নাকি আমাদের জন্য গিফট নিয়ে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় যেন নাকি পশ্চিমবঙ্গের মানুষের জন্য গিফট নিয়ে এসছে। তা পশ্চিমবঙ্গের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি গিফট নিয়ে আসলেন ফিরহাদ হাকিম? যেখানে দাঁড়িয়ে আজকে প্রায় 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা প্রত্যেকটি মানুষের মাথার উপর জমে গেছে। এখন যে বাচ্চা জন্ম নেবে 60,000 টাকা ঋণের বোঝা নিয়ে জন্ম নেবে। পশ্চিমবঙ্গ মানুষের জন্য কি গিফট নিয়ে আসলো মমতা ব্যানার্জি? যেখানে দেখিয়ে আজকে পাড়ায় পাড়ায় প্রত্যেকটি প্রাইমারি স্কুলে আজকে অযোগ্যদের মাস্টার করে বসিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বসিয়ে রেখে আগামী দিনে প্রত্যেকটি বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় গিফট নিয়ে এসছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর আগে ডবল চাকরির গিফট দেখিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় এই বাংলার মেয়েদের তাদের অলংকার মাথার কেশ কামিয়ে ফেলতে হচ্ছে, তার প্রতিবাদ করছেন। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গিফটের কথা বলছেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি গিফট এনে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর জন্য এনেছেন, তার পরিবারের জন্য এনেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় গিফট এনেছেন আপনাদের মতো নেতা মন্ত্রী এবং আমলাদের জন্য, যাদের এক বা একাধিক মন্ত্রিত্ব দিয়ে বসিয়ে রেখেছেন, চুরি করার জায়গা করে দিয়েছে। গিফট এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কোনো গিফট নিয়ে আসেনি। এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন।